The box gives some methods that are involved in the separation of mixtures. Use words from the box to identify the method involved in each of these separations. তাহলে এখানে আমাদের কিছু separations দেওয়া আছে, যেমন হচ্ছে obtaining gasoline from crude oil, এটা একটা, আবার হচ্ছে dyes in black ink, এরকম আমাদের কিছু separations দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমাদের এই সেপারেশন যে মেথডগুলো আছে এখান থেকে ওয়ার্ডসগুলো নিয়ে ফিল করতে হবে। আমাদের ফার্স্ট যেটা বলেছে এটা দেখো, অবটেনিং গ্যাসোলিন ফ্রম ক্রুড অয়েল। তাহলে এখানে দুইটা লিকুইড আছে আমাদের, এই দুইটা লিকুইড গ্যাসোলিন আর ক্রুড অয়েল, আমাদের এখানে দুইটা লিকুইড আছে আমাদের, একটা হচ্ছে গ্যাসোলিন আর ক্রুড অয়েল। আমরা জানি যে ক্রুড অয়েলের আলাদা আলাদা পার্ট থাকে, গ্যাসোলিন, পেট্রোলিয়াম, বিটুমিন, এরকম আলাদা আলাদা পার্ট থাকে, সেগুলোকে আমরা আলাদা করি। আর আলাদা করার জন্য যেহেতু লিকুইড থেকে লিকুইড আমরা সেপারেট করছি, তাই আমাদেরকে কী করতে হবে, এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে আলাদা করতে হবে। তাহলে আমাদের ফার্স্টটার আনসারটা কী হবে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। গিভ দ্য বেস্ট মেথড ফর সেপারেটিং ডাইজ ইন ব্ল্যাক ইঙ্ক। ব্ল্যাক একটা ইঙ্ক আছে যেখান থেকে আমাদের ডাইগুলো আলাদা করতে হবে। এইরকম যে সেপারেশন মেথডগুলো, এই সেপারেশন মেথডগুলো হচ্ছে আমরা ক্রোমাটোগ্রাফিতে দেখেছি অনেক। তাহলে এটাকে আমরা কী দিয়ে করব, ক্রোমাটোগ্রাফি দিয়ে করব। ক্রোমাটোগ্রাফি। বাট সিতে বলছে দেখো, গিভ দ্য বেস্ট মেথড ফর অবটেইনিং পিওর ওয়াটার ফ্রম সি ওয়াটার। সি ওয়াটার থেকে পিওর ওয়াটার। তাহলে সি ওয়াটার হচ্ছে আমাদের একটা সলিউশন যেখানে সলিড প্লাস লিকুইডের একটা সলিউশন। তাহলে আমাদেরকে এটা সিম্পল ডিস্টিলেশন দিয়ে সেপারেট করতে হবে। যদি লিকুইড লিকুইড হতো তাহলে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতাম, যেহেতু সলিড প্লাস লিকুইড তাহলে আমরা সিম্পল ডিস্টিলেশন করব। দেখো আমাদের অপশনসের মধ্যে কিন্তু সিম্পল ডিস্টিলেশনটাও আছে। তাহলে আমরা আনসারটা লিখে ফেলি, সিম্পল ডিস্টিলেশন। আমরা নেক্সট পার্টে চলে যাই। আ স্যাম্পল অফ সলিড হাইড্রেটেড কপার টু সালফেট ক্যান বি অবটেন ফ্রম আ মিক্সচার অফ কপার টু অক্সাইড অ্যান্ড কপার টু সালফেট। কমপ্লিট দ্য প্যাসেজ বাই ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে আমাদের কি করছে, আমাদের হাইড্রেটেড কপার টু সালফেট আমরা কোত্থেকে পাচ্ছি, মিক্সচার অফ কপার টু অক্সাইড আর মিক্সচার অফ কপার টু সালফেট থেকে। আমাদের এই প্যাসেজটা কমপ্লিট করবো, চলো আমরা এটা পড়ে ফেলি। দ্য মিক্সচার অফ কপার টু অক্সাইড অ্যান্ড কপার টু সালফেট ক্যান বি সেপারেটেড বাই ফার্স্ট ড্যাশ দ্য কপার টু সালফেট ইন ডিস্টিল ওয়াটার। তাহলে আমরা কীভাবে হচ্ছে মিক্সচারটা, আমাদের এই যে প্রসেসটা আছে এই প্রসেসটার জন্য আমাদেরকে প্রথমে এটা মিক্স করতে হবে পানিতে। তাহলে আমরা এটাকে কী লিখবো, বাই ফার্স্ট ডিজলভিং দ্য কপার টু সালফেট ইন ডিস্টিল ওয়াটার। এরপর এই যে আমরা কপার টু অক্সাইড আর কপার টু সালফেট ওয়াটারে ডিজলভ করলাম, এখান থেকে কি হবে, দ্য কপার টু অক্সাইড ইজ দেন রিমুভড বাই, আমরা জানি যে কপার টু অক্সাইড হচ্ছে ইনসলিবল, যেহেতু কপার টু অক্সাইড হচ্ছে ইনসলিবল ইন ওয়াটার, তাহলে এটাকে আমরা কীভাবে আলাদা করতে পারবো, কপার টু অক্সাইডকে আমরা ফিল্টার করে আলাদা করতে পারবো এই সলিউশনটা থেকে। দ্য কপার টু অক্সাইড ইজ দেন রিমুভড বাই ফিল্টারিং। সাম অফ দ্য ওয়াটার ফ্রম কপার টু সালফেট সলিউশন ইজ দেন রিমুভড বাই, এখন এখান থেকে কিছু ওয়াটার কীভাবে রিমুভ করা হয়, ইভাপোরেটিং করে আমাদের হচ্ছে কিছু ওয়াটার রিমুভ করা হয় এই পার্টে। আর এরপর এখান থেকে আমাদের একটা পিওর স্যাম্পল অফ হাইড্রেটেড কপার টু সালফেটটা আমরা কীভাবে পাবো, আমরা হাইড্রেটেড কপার টু সালফেটটা পাবো হচ্ছে ক্রিস্টালাইজেশন করে। তাহলে এখানে আমাদের কিন্তু 4 মার্কস চলে আসলো। কোশ্চেন 2তে বলছে, দিস কোশ্চেন ইজ অ্যাবাউট রিয়েকশনস অফ আয়রন। এই কোশ্চেনটা আমাদের আয়রনের রিয়েকশন নিয়ে। আর ফার্স্ট পার্টে বলা আছে আয়রন রাস্ট ওয়েন এক্সপোজ টু ওয়াটার অ্যান্ড অক্সিজেন, গিভ দ্য কেমিক্যাল নেম অফ দ্য কম্পাউন্ড দ্যাট ফর্মস ওয়েন আয়রন রাস্ট। আয়রন যখন রাস্ট করে যে কেমিক্যালটা আছে সেটার নেম দিতে বলছে। এখানে আমাদের ফর্মুলা দেওয়ার দরকার নেই, যেহেতু নেম দিতে বলেছে আমরা জাস্ট নেমটা দিয়ে দিলে হবে। আমরা জানি হচ্ছে যে রাস্ট যে কেমিক্যালটা সেটাকে আমরা বলি আয়রন 3 অক্সাইড অথবা হাইড্রেটেড আয়রন 3 অক্সাইড। হাইড্রেটেড আয়রন 3 অক্সাইড। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে আমরা অবশ্যই আয়রন 3 অক্সাইড লিখবো, শুধু আয়রন অক্সাইড লিখবো না। শুধু আয়রন অক্সাইড লিখলে কিন্তু এই মার্কসটা আসবে না। হোয়াট টাইপ অফ রিয়েকশন অকার্স ওয়েন আয়রন রাস্ট। আয়রন যখন রাস্ট করে তখন কী ধরনের রিয়েকশন হয়, আমরা জানি আয়রন রাস্ট করলে কী ফর্ম করে, Fe2O3, মানে আয়রন 3 অক্সাইড। তার মানে আয়রন কী করছে, আয়রনটা হচ্ছে অক্সিজেন গেইন করছে, আর অক্সিজেন গেইন করলে এটাকে আমরা একটা কী রিয়েকশন বলি, অক্সিডেশন রিয়েকশন বলি। তাহলে আমাদের এটার রাইট আনসারটা হবে অক্সিডেশন। গ্যালভানাইজিং ইজ আ মেথড ইউজড টু প্রিভেন্ট আয়রন ফ্রম রাস্টিং, গিভ দ্য নেম অফ দ্য মেটাল ইউজড টু গ্যালভানাইজ আয়রন। আয়রনকে গ্যালভানাইজ করা হয় বা গ্যালভানাইজেশন যে মেথডটা আছে সেখানে কি ইউজ করা হয়, জিঙ্ক ইউজ করা হয়। তাহলে আয়রনকে হোক বা অন্য কোনো মেটালকে যখন আমরা গ্যালভানাইজ করি কী দিয়ে করি, জিঙ্কের একটা কোটিং দিয়ে করি। তাহলে আমাদের এখানে রাইট আনসারটা হচ্ছে জিঙ্ক। তাহলে এটা আমরা ফর্মুলাও লিখতে পারি অথবা ওয়ার্ডেও লিখতে পারি।
when iron reacts with dilute sulfuric acid, the products are iron 2 sulfate and hydrogen. তাহলে আমাদের dilute sulfuric অ্যাসিডের সাথে আয়রনটা রিয়েক্ট করছে, মেটাল প্লাস অ্যাসিড আমরা জানি মেটাল সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস। গিভ আ কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়েকশন বিটুইন আয়রন অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। তাহলে আয়রন হচ্ছে আমাদের Fe প্লাস সালফিউরিক অ্যাসিড আমরা জানি H2SO4, তাহলে এটা আমাদের কি রেজাল্ট করবে, আয়রন 2 সালফেট। আয়রন যেহেতু 2 আমরা জানি সালফেট হচ্ছে 2 মাইনাস, তাহলে FeSO4 প্লাস আমাদের হাইড্রোজেন গ্যাস। আর আমরা যদি খেয়াল করে দেখি দুই পাশে আমাদের নাম্বার অফ অ্যাটমস কিন্তু সেমই আছে, এখানে আয়রন একটা, এই পাশে আয়রন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, আর এখানে একটা সালফেট, এখানে একটা সালফেট। তাহলে এটা আমাদের ব্যালেন্সটা অলরেডি হয়ে গেছে, এখানে আমরা 1 মার্কস পেয়ে গেছি। গিভ আ টেস্ট ফর হাইড্রোজেনের আমাদেরকে টেস্ট দিতে হবে। তোমরা টেস্টটা দেখলে, টেস্টে কি করলো, একটা লাইটেড স্প্লিন্ট কি করলো, একটা টেস্ট টিউব যেটার মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে সেটার কাছে আনলো, আর একটা স্কুইকি পপ সাউন্ড হলো। তো এটাই আমরা লিখে ফেলবো, হোল্ড আ লাইটেড স্প্লিন্ট নিয়ার দ্য টেস্ট টিউব, ইফ ইটস হাইড্রোজেন there will be a squeaky pop sound. আমাদের কিন্তু এই পুরো ব্যাপারটাকে গুছিয়ে লিখতে হবে, অনেকে আমরা শুধু লিখে দেই যে স্কুইকি পপ সাউন্ড। তাহলে শুধু স্কুইকি পপ সাউন্ড যদি আমরা লিখি, মনে যদি না হয় যে আমরা টেস্টটা করছি, তাহলে কিন্তু এই 1 মার্কসটা আমরা পাবো না। তাই এটাকে তোমরা গুছিয়ে লিখবে যে আমরা হচ্ছে একটা টেস্ট টিউবের কাছে একটা লাইটের স্পিড আনবো, যদি হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে স্কুইকি পপ সাউন্ড করবে। অবশ্যই খেয়াল রাখবে, শুধু মেক্স আ স্কুইকি পপ সাউন্ড এরকম লিখে দিলে কিন্তু আমরা মার্কসটা পাবো না। তাহলে আমরা এভাবে করে লিখবো না, আমরা পুরো জিনিসটাকে লিখবো। অ্যান এক্সেস অফ আয়রন, আমাদের এখানে এক্সেস কি অ্যাড করেছে, আয়রন ইজ অ্যাডেড টু কপার টু সালফেট সলিউশন, নেম দ্য টাইপ অফ রিয়েকশন দ্যাট অকার্স। এখানে দেখো আমরা জানি হচ্ছে আয়রন হচ্ছে কপারের থেকে রিয়েক্টিভিটি সিরিজে উপরে থাকে, এটা হচ্ছে বেশি রিয়েক্টিভ। তাহলে এটা যদি বেশি রিয়েক্টিভ হয় আয়রনটা কি করবে, আমাদের কপারকে ডিসপ্লেস করে দিবে। কপার সালফেট এখানে যেটা আছে সেটা হয়ে যাবে কি আয়রন সালফেট। তাহলে এই রিয়েকশনটা কি টাইপের রিয়েকশন হবে, একটা ডিসপ্লেসমেন্ট রিয়েকশন হবে। স্টেট দি অ্যাপিয়ারেন্স অফ দ্য সলিড দ্যাট ফর্মস ইন দ্য রিয়েকশন। যেহেতু এখানে আয়রন সালফেট হবে, সেটার কালার হচ্ছে আমাদের পিঙ্ক ব্রাউন বা পিঙ্ক কালার। গিভ দ্য রিজন ওয়াই নো রিয়েকশন অকার্স ওয়েন আয়রন ইজ অ্যাডেড টু ম্যাগনেশিয়াম সালফেট সলিউশন। এখানে আমরা জানি যে ম্যাগনেশিয়াম হচ্ছে মোর রিয়েক্টিভ দেন আয়রন, যেহেতু ম্যাগনেশিয়াম বেশি রিয়েক্টিভ আয়রন থেকে, তাহলে আয়রন যদি আমরা ম্যাগনেশিয়াম সালফেটে অ্যাড করি, আয়রন ম্যাগনেশিয়ামকে ডিসপ্লেস করতে পারবে না, তাই কোনো রিয়েকশনও হবে না। তাহলে আমরা লিখে দেই আয়রন ইজ লেস রিয়েক্টিভ দেন ম্যাগনেশিয়াম। এখানে যদি তোমরা আনসারটা এভাবে করে লেখো, যদি শুধু লেখো আয়রন ইজ নট রিয়েক্টিভ বা নট রিয়েক্টিভ ইনাফ, তাহলেও কিন্তু মার্কসটা পাবে না। এখানে কি লিখতে হবে, অবশ্যই কম্পেয়ার করে লিখতে হবে আয়রন ইজ লেস রিয়েক্টিভ দেন ম্যাগনেশিয়াম। দ্য টেবল গিভস ইনফরমেশন অ্যাবাউট 3 সাবস্টেন্সেস X, Y অ্যান্ড Z। এখানে 3টা সাবস্টেন্স আছে, দেখো এগুলোর মেল্টিং পয়েন্ট আমাদের দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে, কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন সলিড, আর হচ্ছে কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন মোল্টেন। তাহলে আমাদের এটা টাইপ অফ বন্ডিংটা বের করতে হবে, টাইপ অফ স্ট্রাকচারটা বের করতে হবে। যেমন আমরা এক্সটা যদি দেখতে পাই, এক্স সাবস্টেন্সটা হচ্ছে মেল্টিং পয়েন্ট খুব লো। তাহলে মেল্টিং পয়েন্ট লো হলে আমরা বুঝতেছি এটা কোভালেন্ট বন্ড হওয়ার চান্স বেশি, কারণ আমরা জানি যে মেটালিক বন্ড আর আয়নিক বন্ড দুইটারই ইউজুয়ালি কি হয়, মেল্টিং পয়েন্ট হাই থাকে। আচ্ছা, কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, মেটাল হলে অবশ্যই করতো। কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন মোল্টেন অবস্থায়ও কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তাহলে এটা যদি আয়নিক বন্ড হতো তাহলে মোল্টেন অবস্থায় করতো, যেহেতু এটা কখনোই করে না, তাহলে এটা কোভালেন্ট বন্ড আর এটা একটা সিম্পল মলিকুলার স্ট্রাকচার। ওয়াইটা দেখো, এটার মেল্টিং পয়েন্ট হাই, তাহলে এটা হয়তো জায়ান্ট কোভালেন্ট হতে পারে, অথবা মেটালিক হতে পারে, অথবা আয়নিক ল্যাটিসও হতে পারে। এটা কি করে না, কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তাহলে এটা কি হবে না, মেটালিক হবে না, এটা আমরা বুঝতেছি। আর আয়নিকও হবে না, কারণ মেটালিক হবে না আমাদের সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না দেখে। তাহলে হয়তো এটা জায়ান্ট কোভালেন্ট অথবা আয়নিক। কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন মোল্টেন অবস্থায় কি এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। যদি এটা আয়নিক হতো তাহলে কিন্তু মোল্টেন অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতো, যেহেতু এটা মোল্টেন অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না, এটা আয়নিক হবে না, এটা কি হবে, জায়ান্ট কোভালেন্ট। তাহলে বন্ড টাইপ হচ্ছে কোভালেন্ট আর টাইপ অফ স্ট্রাকচার জায়ান্ট কোভালেন্ট। জিতে বলছে এটার মেল্টিং পয়েন্ট হাই, তাহলে সেম এই তিনটার মধ্যে কিছু একটা হবে। কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তাহলে এটা কি হবে না, মেটাল হবে না। কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন মোল্টেন অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাহলে এটা কি হবে, আয়নিক হবে। আমরা বুঝতেছি এটা হবে না, তাহলে আমরা এটাকে লিখে ফেলি। টাইপ অফ বন্ডিং হচ্ছে আয়নিক, তাহলে এটা হবে জায়ান্ট ল্যাটিস।
ল্যাটিস ওয়ার্ডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টাস্ক ছিল হচ্ছে এই টেবিলটা কমপ্লিট করা, যেটা আমরা করে ফেললাম। নেক্সট কি বলছে, এক্সপ্লেন ওয়াই সাবস্টেন্স এক্স হ্যাজ আ লো মেল্টিং পয়েন্ট। সাবস্টেন্স এক্স যেটা হচ্ছে একটা সিম্পল কোভালেন্ট স্ট্রাকচার, এটার মেল্টিং পয়েন্ট কেন কম? আমরা জানি কোভালেন্ট স্ট্রাকচারগুলোর মধ্যে মলিকিউলস থাকে, অনেকগুলো মলিকিউলস থাকে, আর এক একটা মলিকিউলসের মধ্যে ইন্টারনাল যে বন্ড, যেমন এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড, এই বন্ডের যে ফোর্সটা এটাকে আমরা কি বলি, ইন্ট্রা মলিকুলার ফোর্স। আর এই যে দুইটা মলিকিউল আলাদা আলাদা যে মলিকিউলসগুলো থাকে, এই মলিকিউলসগুলোর যে ফোর্স, এই ফোর্সকে আমরা কি বলি, ইন্টার মলিকুলার ফোর্স। তাহলে এটার মেল্টিং পয়েন্ট কম, কারণ হচ্ছে মেল্ট হওয়ার জন্য আমাদের এই যে মলিকিউলসগুলো থাকে, এই মলিকিউলসগুলো শুধু আলাদা হয়ে যেতে পারলেই হবে। মলিকিউলসগুলোর মধ্যে যে অ্যাটমসগুলো থাকে এগুলোর কিন্তু আলাদা হতে হবে না। আমরা জানি কোভালেন্ট বন্ড অনেক স্ট্রং, এই অ্যাটমসগুলোর মধ্যে যে বন্ড আছে একটা সিঙ্গেল মলিকিউলে, সেগুলো অনেক স্ট্রং, কিন্তু এই যে আলাদা আলাদা মলিকিউলসের মধ্যে যে বন্ডগুলো আছে ইন্টার মলিকুলার ফোর্স, সেগুলো উইক। এর জন্য আমাদের এটার মেল্টিং পয়েন্ট কম। তাহলে আমরা লিখতে পারি দে হ্যাভ উইক ইন্টারমলিকুলার ফোর্সেস, সো আ ভেরি লিটল এনার্জি ইজ রিকোয়ার্ড টু সেপারেট দ্য মলিকিউলস। তাহলে কিন্তু এখানে আমাদের 2 মার্কস চলে আসছে। দিস ইকুয়েশন ইজ অ্যাবাউট unsaturated hydrocarbons. Ethene C2H4 is a member of homologous series of alkenes give two characteristics of a homologous series. এই সবগুলো হচ্ছে আমাদের হোমোলোগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্সগুলো। তাদের কি থাকে, সেম জেনারেল ফর্মুলা থাকে, সেম ফাংশনাল গ্রুপ থাকে, ইচ মেম্বার ডিফার্স ফ্রম দ্য নেক্সট বাই CH2, সিমিলার কেমিক্যাল প্রপার্টিস থাকে সবগুলোর, ট্রেন্ড চেঞ্জ ইনক্রিজ ইন ফিজিক্যাল প্রপার্টিস। তার মানে কি, তাদের ফিজিক্যাল প্রপার্টিস একটা ট্রেন্ড থাকে বা একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ থাকে। এইখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট তোমরা লিখে দিলেই হবে। চলো আমরা লিখে দিই, দে হ্যাভ দ্য সেম জেনারেল ফর্মুলা, আরেকটা হচ্ছে দে হ্যাভ দ্য সেম ফাংশনাল গ্রুপ। ড্র আ ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম টু শো দ্য বন্ডিং ইন আ মলিকিউল অফ ইথিন, শো আউটার ইলেকট্রনস অনলি। ইথিনের একটা মলিকিউল আমরা জানি এরকম থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড, আর হচ্ছে আমাদের 4টা হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের একটা ডিসপ্লেড ফর্মুলা, কিন্তু আমাদের একটা ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে আমরা একটা কার্বন অ্যাটম, এখানে একটা কার্বন অ্যাটম, এই দুইটা কার্বন অ্যাটম, এখানে আমাদের একটা হাইড্রোজেন, এখানে আমাদের একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে আরেকটা হাইড্রোজেন। এই পার্টটাকে আমরা আরেকটু লেন্দি করে অ্যাটাচ করে দিই। এখানে আমাদের ক্রস জিরো দিয়ে দিলাম, ক্রস ক্রস, আর এটা 0 0 ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম, আর এটার আমরা ডট ডট, সবগুলো হাইড্রোজেনের আমরা ডট চিন্তা করলাম। আমাদের কিন্তু ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে ডট অ্যান্ড ক্রসের কম্বিনেশন আছে, এটা তোমরা ডিফারেন্টও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল করবে নাম্বার অফ ইলেকট্রনস যাতে ঠিক থাকে। প্রোপিন C3H6 ইজ অ্যানাদার মেম্বার অফ দ্য হোমোলোগাস সিরিজ অফ অ্যালকিনস। প্রোপিন হচ্ছে আমাদের কি, একটা অ্যালকিনসের সিরিজ। স্টেট ওয়াই এম্পিরিক্যাল ফর্মুলা অফ অল অ্যালকিনস ইন দিস হোমোলোগাস সিরিজ ইজ CH2। এই যে হোমোলোগাস সিরিজটা আছে অ্যালকিন, এটার সবগুলো যে মেম্বার আছে, সবগুলো মেম্বারের এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2। যেমন ফার্স্টে হচ্ছে আমাদের ইথিন C2H4, যেটা করলে আসে হচ্ছে সিম্পলিফাই করলে CH2, এরপর C3H6, এটাকে আমরা যদি সিম্পলিফাই করি CH2ই চলে আসে। এরপরেরটা যেটা আমাদের আছে C4H8, এটাকেও যদি আমরা সিম্পলিফাই করি CH2 চলে আসে। স্টেট হোয়াই দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ অল অ্যালকিনস ইন দিস হোমোলোগাস সিরিজ ইজ CH2। কারণ প্রত্যেকটাতে যদি আমরা খেয়াল করি, নাম্বার অফ কার্বনের চেয়ে কিন্তু নাম্বার অফ হাইড্রোজেন ডাবল। এখানে দেখো নাম্বার অফ কার্বনের চেয়ে নাম্বার অফ হাইড্রোজেন ডাবল, এখানেও সেম। তাহলে দ্য নাম্বার অফ হাইড্রোজেন ইজ টুয়াইস দ্যাট অফ কার্বন ইন অল দি অ্যালকিনস। তাহলে আমরা এটাই লিখে দিলাম যে প্রত্যেকটা অ্যালকিনসের মধ্যে আমাদের নাম্বার অফ হাইড্রোজেন হচ্ছে টুয়াইস দ্য নাম্বার অফ কার্বন। প্রোপিন ক্যান বি পলিমারাইজড টু ফর্ম পলিপ্রোপিন। ড্র দ্য ডিসপ্লেড ফর্মুলা অফ প্রোপিন, আমাদেরকে প্রোপিনের ডিসপ্লেড ফর্মুলা আঁকতে বলেছে, অ্যান্ড রিপিড ইউনিট অফ পলিপ্রোপিন, পলিপ্রোপিনের রিপিড ইউনিট রাখতে বলেছে। তাহলে আমরা প্রোপিনটাকে ফেলি। চলো, প্রোপিনে আমরা জানি কার্বন থাকে 3টা, মিথ ইথ প্রোপ। আর যেহেতু এটা প্রোপিন, তাহলে একটা কি হবে, আমাদের ডাবল বন্ড হবে। এখানে আমাদের 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে আমাদের 3টা হাইড্রোজেন। এটাকে এইভাবে ব্রাঞ্চটা না করে তোমরা চাইলে এটাকে এইভাবে আঁকতে পারো। এখানে আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিব, আর এখানে হচ্ছে আমাদের আরেকটা হাইড্রোজেন। এভাবে আঁকলেও হবে, আবার এভাবে আঁকলেও হবে। রিপিট ইউনিট অফ পলিপ্রোপিন। রিপিট ইউনিট আঁকার সময় আমরা কি করব, এই যেই 2টার মধ্যে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড 2টা আমরা ভেঙে 2টা বন্ড এক্সটেন্ড করে দিব, আর এই CH3টা আমরা এখানে দিয়ে দিব,
এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। অবশ্যই এই দুইটা বন্ড সিম্বল রেখে দিবা, এই দুইটা বন্ড সিম্বল রাখা ছাড়া কিন্তু এটা একটা রিপিট ইউনিট হবে না। আর এখানে আমাদের এই ব্র্যাকেট দিয়ে তারপর অ্যান লেখার দরকার নাই, আমরা ব্র্যাকেট দিয়ে অ্যান লেখা মানে হচ্ছে কি আমরা পুরো পলিমারটা এঁকে দিলাম। যেহেতু আমাদেরকে শুধু রিপিট ইউনিট আঁকতে বলেছে আমরা হচ্ছে ব্র্যাকেট আর অ্যানটা দিব না, তাহলে এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে আমাদের রিপিট ইউনিট। আর যদি পলিমার আঁকতে বলতো তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে অ্যান দিয়ে দিতাম, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। This is the structural formula of another hydrocarbon compound, CH2, CH, CH, CH2. Give the molecular formula and the empirical formula for this compound. এটার মলিকুলার ফর্মুলা যদি আমরা করি তাহলে কার্বন আছে হচ্ছে আমাদের 2, 3, 4টা, তাহলে C4 আর H কত হবে? H হচ্ছে 2, 3, 4, 6টা, H6। আর এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? আমরা দুই সাইডে 2 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে C2H3। এটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। স্টেট ওয়াই দিস কম্পাউন্ড ইজ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে অনেকে একটা জিনিস মিস করে, এখানে দেখো দুইটা ওয়ার্ড বলা আছে, আনস্যাচুরেটেড আর হাইড্রোকার্বন, দুইটাই কিন্তু আমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে। তাহলে হাইড্রোকার্বন একটা কম্পাউন্ড কেন হয়? যখন তার মধ্যে শুধু হাইড্রোজেন আর কার্বন, শুধু এই দুইটা জিনিস থাকে। আর আনস্যাচুরেটেড কখন হয়? যখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। তাহলে আমরা লিখে ফেলি এটা, চলো। দিস কম্পাউন্ড কন্টেন্স অনলি কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড it has carbon-carbon double bond. Describe a test to show this hydrocarbon is unsaturated. তাহলে আমরা জানি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে যদি আমরা ব্রোমিন ওয়াটার অ্যাড করি তাহলে ব্রোমিন ওয়াটারটা কি হয়? কালারলেস হয়ে যায়। তাহলে অ্যাড ব্রোমিন ওয়াটার টু দ্য সলিউশন, ইট উইল টার্ন কালারলেস ফ্রম অরেঞ্জ। অরেঞ্জ থেকে কি হবে? এটা কালারলেস হয়ে যাবে। এটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, আমরা কখনো এটাকে শুধু এভাবে লিখবো না, অ্যাড ব্রোমিন টু দ্য সলিউশন। এটাকে অবশ্যই এটা আমরা লিখবো না, আমরা লিখবো হচ্ছে অ্যাড ব্রোমিন ওয়াটার টু দ্য সলিউশন। তাহলে এটার জন্য তোমরা খুবই কেয়ারফুল থাকবে, অবশ্যই তোমরা লিখবে অ্যাড ব্রোমিন ওয়াটার, কখনো এটা লিখবে না অ্যাড ব্রোমিন টু দ্য সলিউশন। দিস কোশ্চেন ইজ অ্যাবাউট লিথিয়াম অ্যান্ড সাম অফ ইটস কম্পাউন্ডস। পার্ট এতে বলছে আ স্মল পিস অফ লিথিয়াম ইজ অ্যাডেড টু আ ট্রাফ কন্টেনিং ওয়াটার। তাহলে লিথিয়ামের সাথে বেসিক্যালি আমাদের ওয়াটারের একটা রিয়েকশন হচ্ছে। দ্য লিথিয়াম ফ্লোটস অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার অ্যান্ড আ ভিগোরাস রিয়েকশন অকার্স। গিভ টু আদার অবজারভেশনস ওয়েন লিথিয়াম রিয়েক্টস উইথ ওয়াটার। এখানে এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই তোমরা লিথিয়াম ফ্লোটস আর ভিগোরাস রিয়েকশন হচ্ছে এই জিনিসটা কিন্তু লিখতে পারবে না এখানে, কারণ এখানে বলেছে স্টেট টু আদার, দুইটা অন্য অবজারভেশন আমাদেরকে এখানে দিতে হবে। আর এই অবজারভেশনগুলোর মধ্যে আমরা জানি যে লিথিয়ামের সাথে যখন ওয়াটারের রিয়েকশনটা হয় তখন কি হয়? লিথিয়ামটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, যার কারণে হাইড্রোজেন গ্যাসের একটা বাবলিং হয়। কিন্তু এখানে এই আনসারটা আমরা যদি লিখে দেই যে হাইড্রোজেন গ্যাস ইজ প্রডিউসড, তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না, কারণ এখানে দেখো খেয়াল করলে আমরা দেখবো এখানে বলেছে স্টেট টু আদার অবজারভেশনস। আমরা অবজারভেশনের মাধ্যমে কিন্তু বুঝতে পারি না যে কি গ্যাস ফর্ম হচ্ছে। তাহলে আমরা যদি বলে দিই যে হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে, এটা কিন্তু আমাদের অবজারভেশন হবে না। অবজারভেশন মানে হচ্ছে রিয়েকশনটা তুমি যদি করো তুমি যা যা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার অবজারভেশন। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? যেহেতু হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে, এখানে কি হবে? বাবলিং হবে বা ফিজিং হবে। দেয়ার উইল বি বাবলিং। আর আরেকটা পয়েন্ট আমরা কি লিখতে পারি? আস্তে আস্তে কি হবে? আমাদের যেই লিথিয়ামটা আছে এই লিথিয়ামটা ডিসঅ্যাপিয়ার করবে, আস্তে আস্তে এটা হচ্ছে ওয়াটারের সাথে ডিজলভ হয়ে যাবে, তাহলে লিথিয়ামটা ডিসঅ্যাপিয়ার করবে আর হচ্ছে লিথিয়ামটা ফ্লোট করতে থাকবে, ওয়াটারের সারফেসে ফ্লোট করতে থাকবে। দুইটার যে কোনো একটা আমরা এখানে লিখে দিতে পারি। দ্য লিথিয়াম উইল ডিসঅ্যাপিয়ার। এটা কিন্তু আমাদের সোডিয়ামের ক্ষেত্রেও সেম হইতো। আ ফিউ ড্রপস অফ মিথাইল অরেঞ্জ আর অ্যাডেড টু দ্য সলিউশন ইন দ্য ট্রাফ। এক্সপ্লেন দ্য ফাইনাল কালার অফ দ্য সলিউশন। এখানে আমাদেরকে এক্সপ্লেন করতে বলেছে সলিউশনটার ফাইনাল কালার। তাহলে আমরা ফাইনাল কালারটা কী হবে সেটাকে ডিসাইড করি। দেখো আমাদের এখানে ফিউ ড্রপস অফ মিথাইল অরেঞ্জ যেহেতু অ্যাড করছে, মিথাইল অরেঞ্জটা কী কালার শো করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে সলিউশনটা কি অ্যাসিডিক নাকি বেসিক এটার উপর। যেহেতু এখানে লিথিয়াম অ্যাড করা হয়েছে তাহলে এখানে লিথিয়াম আর ওয়াটারের সাথে রিয়েক্ট করে লিথিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করবে। আর আমরা জানি যে মেটাল অক্সাইডস আর বেসিক। এখন যেহেতু এটা একটা বেসিক সলিউশন, মিথাইল অরেঞ্জের বেসে যেই কালারটা হয় সেই কালারটা ফর্ম করবে। আর আমরা জানি মিথাইল অরেঞ্জ হচ্ছে বেসে কী কালার ফর্ম করে? ইয়েলো কালার ফর্ম করে। তাহলে এটা আমরা লিখে দিই, চলো। দ্য সলিউশন উইল টার্ন ইয়েলো অ্যাজ ইট উইল বি অ্যান অ্যালকালাইন সলিউশন ডিউ টু লিথিয়াম হাইড্রোক্সাইড। এটা আমরা কথায় লিখতে হইতো লিথিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইখানে আমাদের
আনসারটা চলে আসলো। এখানে মূল পার্টটা হচ্ছে যে এটা কালারটা কি হবে, কালারটা হচ্ছে ইয়েলো হবে, এটা আমাদের মেমোরাইজেশনে থাকতে হবে। আর কেন ইয়েলো হবে, কারণ হচ্ছে অ্যালকালাইন সলিউশন ফর্ম করবে, লিথিয়াম যেহেতু মেটাল এর জন্য অ্যালকালাইন সলিউশন ফর্ম করবে। An unlabeled bottle containing a white powder is found in a laboratory. Describe test to show that white powder in the bottle is lithium carbonate. আমাদের একটা হোয়াইট পাউডার পাওয়া গিয়েছে, এই হোয়াইট পাউডারটা আমাদেরকে লিথিয়াম কার্বনেট, এটা শো করতে যেই টেস্টগুলো করতে হয় সেই টেস্টগুলো আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। তাহলে এই লিথিয়াম কার্বনেটটাকে যদি আমরা শো করতে চাই, আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এটা লিথিয়াম কন্টেন্ট করে, এটা আমাদেরকে শো করতে হবে, আর একটা হচ্ছে এটা কার্বনেট কন্টেন্ট করে, সেটা আমাদেরকে শো করতে হবে। তোমরা ক্লাসে পড়েছো যে লিথিয়ামের টেস্ট হচ্ছে একটা ফ্লেম টেস্ট করতে হয়, আর কার্বনেটের টেস্টের জন্য আমরা প্রথমে এটাতে HCl ডাইলিউট HCl অ্যাড করি, তারপর হচ্ছে যে গ্যাসটা ফর্ম করে সেই গ্যাসটাকে আমরা লাইম ওয়াটার দিয়ে পাস করি। তারপর লাইম ওয়াটারটা যদি মিল্কি হয়ে যায় বা ক্লাউডি হয়ে যায় তাহলে আমরা বুঝি যে এটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই দুইটা টেস্টকে তোমাদের লিখতে হবে। এখানে আমাদের ফ্লেম টেস্টের জন্য 2 মার্কস তোমরা পেয়ে যাবে, আর এই টেস্টের জন্য 3 মার্কস পেয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবে এই কার্বনের টেস্টে আলাদা কোনো রিয়েজেন্টসের নাম যেমন সিলভার নাইট্রেট এই সমস্ত দিবে না, যেগুলো হচ্ছে অন্যান্য টেস্ট আমরা ইউজ করি। এখানে যেই টেস্টটা যেভাবে ছিল এক্স্যাক্টলি সেভাবেই তোমরা দিবে। আর ফ্লেম টেস্টে ফ্লেমের কালারটা অবশ্যই ঠিকভাবে মেনশন করবে। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি। Do a flame test. A red color will show that it contains lithium. Then add dilute hydrochloric acid to the powder. A gas will be formed. Pass that gas through lime water. The lime water will turn milky, indicating the gas is carbon dioxide. তাহলে এইটুকু লিখলে কিন্তু আমরা এই 5 মার্কসটা পেয়ে যাব। খুবই সিম্পল। ফ্লেম টেস্টের জন্য আমরা 2 মার্কস পেয়ে যাচ্ছি এখানে, আর কার্বনেটের টেস্টের জন্য আর বাকি 3 মার্কস পেয়ে যাচ্ছি। লিথিয়াম কার্বনেট হ্যাজ আয়নিক বন্ডিং। State what is meant by the term ionic bonding. Ionic bonding দিয়ে কি বোঝায় এটা ডেফিনেশনটা আমরা লিখে দিলেই হবে। Ionic bonding is the electrostatic attraction between oppositely charged ions. এখানে আমাদের 2 মার্কস চলে আসলো, কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই ইলেকট্রোস্ট্যাটিকটা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে, আর সেম ওয়ার্ডটাই আমরা লিখব। এই সেম ওয়ার্ডটা লেখা খুবই জরুরি, ইলেকট্রোস্ট্যাটিক। When solutions of lead to nitrate and potassium chloride are mixed, আমাদের এখানে lead to nitrate আর পটাশিয়াম ক্লোরাইড মিক্স করা হচ্ছে, a precipitate of lead to chloride forms. Complete the equation for the reaction by adding the state symbols. তাহলে চলো আমরা স্টেট সিম্বলস অ্যাড করে ফেলি। প্রথমে লিড নাইট্রেট আমরা জানি, সল্টের যে সলিবিলিটি চার্টটা আছে সেখান থেকে আমরা দেখতে পাই লিড নাইট্রেট কি, লিড নাইট্রেট হচ্ছে সলিবল, তাহলে এটা আমাদের কি হবে, অ্যাকুয়াস হবে। প্লাস পটাশিয়াম ক্লোরাইড, এটা আমাদের অ্যাকুয়াস হবে, কারণ এখানে আমাদের বলে দিছে এগুলো কি সলিউশনসই আছে। এরপর আমাদের কি ফর্ম করছে, লিড ক্লোরাইড ফর্ম করছে। আর লিড টু ক্লোরাইড আমরা জানি লিড টু ক্লোরাইড হচ্ছে ইনসলিবল, তাহলে এটা কি হবে, একটা সলিড ফর্ম করবে, মানে প্রেসিপিটেট ফর্ম করবে। আর পটাশিয়াম নাইট্রেট যেহেতু আমাদের সলিবল, এটা হচ্ছে অ্যাকুয়াস ফর্ম করবে। নেক্সট পার্টে বলছে গিভ দ্য ফর্মুলা অফ ইচ আয়ন ইন লিড টু নাইট্রেট। লিড টু নাইট্রেট যেটা আছে সেটার মধ্যে প্রত্যেকটা আয়নের আমাদের ফর্মুলা দিতে হবে। তাহলে লেড আয়নটার ফর্মুলা কি হবে, লেড হচ্ছে আমাদের এখানে পিবি, চার্জটা হচ্ছে 2+। কেন 2+? কারণ আমরা জানি নাইট্রেট হচ্ছে মাইনাস, যেহেতু দুইটা নাইট্রেট একটা লিডের সাথে আছে অবশ্যই এটা 2+ হবে, এই 2 মাইনাসটাকে ব্যালেন্স করার জন্য। আর নাইট্রেটের আয়নসগুলো কি হবে, NO3, এই পুরোটা হচ্ছে মাইনাস, তো আমরা ব্র্যাকেটটা না দিয়েও লিখতে পারি NO3-। আর তোমরা যদি লিডের চার্জ নিয়ে কনফিউজ থাকো তখন একটু এই কোশ্চেনটার দিকে খেয়াল করবা। কোশ্চেনে কিন্তু লিডের চার্জ অলরেডি বলে দিছে, এখানে কিন্তু বলেই দিছে এটা লিড টু নাইট্রেট, তাহলে অবশ্যই আবার এখানেও বলা আছে লিড টু নাইট্রেট, তাহলে অবশ্যই লিড হবে 2+, আর এখানে দুইটা নাইট্রেট আছে তাহলে এক একটার চার্জ হবে শুধু মাইনাস করে। ক্যালকুলেট দ্য রিলেটিভ ফর্মুলা ম্যাস MR অফ লিড টু নাইট্রেট। তাহলে লিড টু নাইট্রেটের MRটা কত হবে এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। চলো, লিডের ম্যাস হচ্ছে 207, এখানে তোমরা পিরিয়ডিক টেবিলের হেল্পটা নিয়ে ফেলবে, প্লাস নাইট্রোজেনের ম্যাস হচ্ছে 14, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 3টা অক্সিজেন আছে টাইমস 3, আর এরকম নাইট্রেটের মলিকিউল আছে হচ্ছে আমাদের 2টা। তাহলে চলো আমরা সামটা করে ফেলি, 207 প্লাস 14 প্লাস 16 টাইমস 3 টাইমস 2, 331। তাহলে আমাদের MRটা হবে 331। A student investigates the height of the precipitate formed when lead to nitrate solution is added to potassium chloride solution. তাহলে লিড টু নাইট্রেট যখন পটাশিয়াম ক্লোরাইডে অ্যাড করছে তখন যে প্রেসিপিটেটটা ফর্ম করছে প্রেসিপিটেটের হাইটটা ক্যালকুলেট করছে। আর কি প্রেসিপিটেট ফর্ম করছে দেখো, এটা কিন্তু আমরা লাস্ট পার্টে দেখেছি, আমাদের প্রেসিপিটেট ফর্ম করবে হচ্ছে লিড টু ক্লোরাইডের। এই যে এখানে আমরা ইকুয়েশনও দেখতে পাচ্ছি, আবার এখানেও দেখতে পাচ্ছি আমাদের লিড টু ক্লোরাইডের প্রেসিপিটেট ফর্ম করবে। তাহলে স্টুডেন্টের স্টেপসগুলো দেখো, দিস ইজ দ্য স্টুডেন্টস মেথড।
স্টেপ 1 হচ্ছে pour 15 cm cube of potassium chloride solution into a boiling tube, add 2 cm cube of lead to nitrate solution and allow the precipitate to settle. Measure the height of the precipitate. Repeat step 2 and step 3 until a total of 14 cm cube of lead to nitrate solution has been added. The table shows the students' results. স্টুডেন্ট কী করছে, একটা টেস্ট টিউবের মধ্যে প্রথমে 15 cm কিউব পটাশিয়াম ক্লোরাইড নিয়ে নিচ্ছে, তারপর এটার মধ্যে লিড টু নাইট্রেট অ্যাড করছে 2 cm কিউব করে, তারপর রিয়েকশনটা হওয়ার পর প্রেসিপিটেটটা সেটেল হওয়ার পর নিচে, তারপর কী করতেছে আবার 2 cm কিউব পটাশিয়াম নাইট্রেট অ্যাড করছে, আবার 2 cm কিউব লিড টু নাইট্রেট অ্যাড করছে, এভাবে করে আবার প্রেসিপিটেট সেটেল হতে দিচ্ছে, এভাবে করে রিয়েকশনটা কন্টিনিউ করতেছে 14 cm কিউব লিড টু নাইট্রেট অ্যাড করার আগ পর্যন্ত। দ্য টেবিল শোজ দ্য স্টুডেন্টস রেজাল্টটা যদি দেখো, এটা প্রথমে যখন 2 cm কিউব অ্যাড করেছে হাইট অফ প্রেসিপিটেট 0.8, তারপর 4 হচ্ছে 1.6, এভাবে করে আমরা দেখছি যে 10 cm কিউব পর্যন্ত চেঞ্জ হয়েছে, 3.6 হাইট হয়েছে, এরপর কি হচ্ছে না আর হাইটটা চেঞ্জ হচ্ছে না। প্লট দ্য স্টুডেন্টস রেজাল্টস অন দ্য গ্রিড, তাহলে স্টুডেন্টের রেজাল্ট আমাদেরকে গ্রিডে প্লট করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। 2তে হচ্ছে 0.8, এটা 0.8। অবশ্যই এখানে আঁকার সময় তোমরা ক্রস বা ডট দিয়ে একটা সার্কেল ইউজ করবে, বেটার হচ্ছে তোমরা একটা ক্রস ইউজ করবে। 4এ হচ্ছে 1.6 হচ্ছে এখানে আমাদের, 6 হচ্ছে 2.9, 8এ হচ্ছে 3.2, 8এ 3.2, 10এ হচ্ছে 3.6, 10এ হবে 3.6, 12এ 3.6, 14এও 3.6। তাহলে আমাদের এটা হয়ে গেল ড্র আ সার্কেল অ্যারাউন্ড দ্য অ্যানামালাস রেজাল্ট। আমরা দেখছি দেখো এইখানে কিন্তু একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড নাই কোথায়, এইটাতে, তাহলে অ্যানামালাস রেজাল্ট হবে এইটা। আমরা এটাতে একটা সার্কেল করে দিই। ড্র আ লাইন অফ বেস্ট ফিট থ্রু দ্য ফার্স্ট 4 পয়েন্টস অ্যান্ড অ্যানাদার লাইন অফ বেস্ট ফিট থ্রু দ্য লাস্ট 3 পয়েন্টস, মেক শিওর দ্যাট দ্য লাইনস ক্রস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই যাতে লাইনগুলো ক্রস করে, আর লাস্ট 3 পয়েন্টস দিয়ে একটা লাইন আঁকতে হবে, আর ফার্স্ট 4 পয়েন্টস দিয়ে একটা লাইন আঁকতে হবে। তাহলে ফার্স্ট 4 হচ্ছে 1 2 3 4, এখান থেকে যদি আমরা একটা লাইন আঁকি আমাদের অ্যানামালাস রেজাল্টটা আমরা ইগনোর করতে পারবো। আর দেখো যেহেতু বলেছে আমাদের লাইনগুলো যাতে ক্রস করে, আমরা এটাকে কি এক্সটেন্ড করে দিব। আমরা এখান থেকেও যেই লাইনটা আঁকবো লাস্ট 3 পয়েন্টস দিয়ে, এটাকেও আমরা এক্সটেন্ড করবো যাতে এখানে ক্রসটা করে। তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল। আমরা চলো নেক্সট পার্টে চলে যাই। গিভ টু পসিবল মিস্টেকস দ্য স্টুডেন্ট কুড হ্যাভ মেড টু কজ দি অ্যানামালাস রেজাল্ট। এখানে কি কি করতে পারে স্টুডেন্টটা অ্যানামালাস রেজাল্ট পাওয়ার জন্য। দেখো এই হাইটটা কিন্তু বেশি দেখাচ্ছে, যা হওয়ার কথা এর চেয়ে বেশি দেখাচ্ছে। তার মানে কি, দেখো আমরা কি দেখেছিলাম, ও কিন্তু এই সেটেল হওয়ার জন্য একটা টাইম দিয়েছে, এরপর প্রেসিপিটেটের হাইটটা নিয়েছে। এমন হতে পারে ও এনাফ টাইম এখানে দেয়নি, তাহলে এটা একটা পসিবল মিস্টেক। তাহলে হয়তো যথেষ্ট সময় দেয়নি, অথবা কি করেছে 2 cm কিউব অফ লিড টু নাইট্রেট অ্যাড করার কথা, সেখানে হয়তো বা বেশি করেছে, তাহলে বেশি প্রেসিপিটেট ফর্ম করে ফেলবে। অথবা কি করেছে, এই যে হাইটটা মেজার করেছে, হাইট মেজার করতে সে ভুল করেছে, হয়তো কোনো প্যারালাক্স এরর কারণে বা জিরো এরর কারণে সে হাইটটা মেজার করতে এখানে ভুল করেছে। এই 3টা পসিবল মিস্টেক্স হতে পারে, কারণ এখানে পটাশিয়াম ক্লোরাইড তো ভুল দেওয়ার কোনো চান্স নেই, এটা তো আগে থেকেই অ্যাড করেছে। আর এটার জন্য কি আমাদের এইখানে শুধু এটাতে চেঞ্জটা হবে না, হি মাইট হ্যাভ অ্যাডেড। আর এখানে যেহেতু রেজাল্টটা বেশি এসেছে, আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারি মোর দেন 2 cm কিউব লিড নাইট্রেট অ্যাড করে ফেলেছে, মোর দেন 2 cm কিউব লিড টু নাইট্রেট। অথবা কি করেছে, হি ডিডেন্ট প্রোভাইড ইনাফ টাইম ফর দ্য প্রেসিপিটেট টু সেটেল। আর এখানে আরেকটা পয়েন্ট আমরা চাইলে লিখতে পারতাম, সেটা হচ্ছে যে আমাদের হাইটটা মেজারমেন্টে ভুল হয়েছে, যেমন প্যারালাক্স এরর বা জিরো এরর হয়েছে। স্টেট ওয়াই দ্য ফার্স্ট লাইন অফ বেস্ট ফিট শুড পাস থ্রু দি অরিজিন। আমাদের যে ফার্স্ট লাইন অফ বেস্ট ফিটটা আছে, এটা কেন অরিজিন দিয়ে পাস থ্রু করা দরকার। অরিজিন দিয়ে কেন পাস থ্রু করা দরকার, কারণ অরিজিনে দেখো ভলিউম অফ লিড টু নাইট্রেট হচ্ছে 0, তাহলে যদি লিড টু নাইট্রেট অ্যাডই না করে কোনো প্রেসিপিটেট তো ফর্ম করবেই না, তাহলে সেখানে অবশ্যই হাইটটা 0 হবে। দেয়ার উইল বি নো প্রেসিপিটেট অ্যাজ নো লিড টু nitrate was added. Use your graph to determine the volume of lead to nitrate solution needed to react completely with 15 cm cube of potassium chloride solution. আমরা যদি গ্রাফটা একটু খেয়াল করে দেখো, আমাদের 15 cm কিউব পটাশিয়াম ক্লোরাইডের সাথে রিয়েক্ট করার জন্য কতটুকু পরিমাণ লিড টু নাইট্রেট দরকার। তাহলে আমরা খুঁজে বের করবো সেই পয়েন্টটা যেখান থেকে আর কোনো প্রেসিপিটেটেড চেঞ্জ হচ্ছে না, সেই জায়গাটাই হচ্ছে আমাদের রিয়েকশন কমপ্লিট হওয়ার জায়গাটা। তাহলে সেই জায়গাটা হচ্ছে দেখো এই পয়েন্টটা, এরপর থেকে কি আর কিন্তু রিয়েকশনটা চেঞ্জ হচ্ছে না, আর প্রেসিপিটেটটা বাড়ছেও না কমছেও না, এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা। তাহলে এইটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এটার ভ্যালুটা আমাদের দেখো কত আসে, আমরা যদি বের করি 8, আর এটা হচ্ছে মাঝামাঝি 9,
তাহলে অ্যাপ্রক্সিমেটলি 9 cm কিউব। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি 9 cm কিউব। আমাদের কতটুকু ভলিউম লাগবে? 9 cm কিউব। This question is about the three halogens, bromine, chlorine and iodine. Give the number of protons and number of neutrons in an atom of iodine 127. তাহলে পিরিয়ডিক টেবিল আমরা দেখতে পাবো যে আয়োডিন 127-এ নাম্বার অফ প্রোটনস বা যে কোনো আয়োডিনেই নাম্বার অফ প্রোটনস কতগুলো থাকে? 53টা। আর নাম্বার অফ নিউট্রনস আমরা বের করবো কীভাবে? 127 থেকে 53 মাইনাস করব, তাহলে আমাদের ভ্যালুটা আসবে 74। তাহলে আমাদের 74টা নিউট্রনস আছে। পার্ট বিতে বলছে আ স্যাম্পল অফ ব্রোমিন কন্টেন্স 2 আইসোটোপস, ব্রোমিন 79 যেটার অ্যাভারেন্স হচ্ছে 52.8 আর ব্রোমিন 81 যেটার রিলেটিভ অ্যাভারেন্স হচ্ছে 47.2. Calculate the relative atomic mass AR of this sample of bromine. Give your answer to 3 significant figure. তাহলে এই আনসারটা কিন্তু 3 significant figure দেওয়া খুব জরুরি। তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 79 টাইমস 52.8 প্লাস 81 টাইমস 47.2 বাই টোটাল হচ্ছে 100। তাহলে আমাদের ভ্যালুটা আসবে 79 টাইমস 52.8 প্লাস 81 টাইমস 47.2 বাই 100, 79.94। 3 সিগনিফিকেন্ট ফিগার হবে 79.9। 79.9 আমাদের আনসারটা হবে 79.9। Aluminium reacts with chlorine to form aluminium chloride. This is the equation for the reaction. 2Al plus 3Cl2 results to 2AlCl3. Calculate the minimum mass of chlorine needed to form 26.7 gram of aluminium chloride. তাহলে আমাদের 26.7 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্ম করার জন্য মিনিমাম কতটুকু ক্লোরিন লাগবে? এই সমস্ত রিয়েকশনগুলোর জন্য প্রথমত আমাদেরকে এটার মোলটা বের করে ফেলতে হবে। 26.7 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে কতটুকু অ্যালুমিনিয়াম ক্লোরাইড? তাহলে এটার মোলটা আমরা বের করে ফেলি। নাম্বার অফ মোল অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা জানি যে নাম্বার অফ মোলস হচ্ছে ম্যাস বাই এমআর, আর এখানে ম্যাস হচ্ছে এটার 26.7 আর এমআর দেওয়া আছে দেখো 133.5। এটা আমরা ক্যালকুলেট করলে আসে 26.7 বাই 133.5, 1/5 বা 0.2। তাহলে আমাদের 0.2 মোল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্ম করতে হবে। এটার জন্য আমাদের ক্লোরিন কতটুকু লাগবে? আমাদের 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য 3 মোল হচ্ছে ক্লোরিন প্রয়োজন হয়। এই রিয়েকশনটার থেকে আমরা দেখতে পারতেছি। তাহলে 0.2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য আমাদের 3/2 টাইমস 0.2 মোল Cl2 প্রয়োজন হবে, বা 0.3 মোল Cl2 আমাদের দরকার হবে। 0.3 মোল Cl2 ইউজ করলে আমরা 0.2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাবো। কিন্তু আমাদেরকে ক্লোরিনের ম্যাস চেয়েছে যে কতটুকু ম্যাস অফ ক্লোরিন লাগবে। তাহলে এটা তো আমাদের মোল হয়ে গেল, আর মোল থেকে ম্যাস বের করার জন্য আমরা সিম্পলি নাম্বার অফ মোল টাইমস এমআর করে দিব, আর এমআরটা দিয়ে দিচ্ছে আমাদের 71। তাহলে আমাদের ভ্যালুটা আসে 0.3 টাইমস 71 ইকুয়ালস টু 21.3। তাহলে আমাদের ম্যাস অফ ক্লোরিন বা মিনিমাম ম্যাস অফ ক্লোরিন হচ্ছে 21.3। A student mixes the following pairs of solution. এখানে দুইটা পেয়ার সলিউশন আছে দেখো। পেয়ার 1 হচ্ছে ব্রোমিন সলিউশন অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড সলিউশন। পেয়ার 2 হচ্ছে ব্রোমিন সলিউশন অ্যান্ড পটাশিয়াম আয়োডাইড সলিউশন। Explain how the student can use the results of these experiments to show the order of reactivity of the three halogens, bromine, chlorine and iodine. Include observations in your answer. তাহলে এখানে কিন্তু আমাদের আনসারে অবজারভেশন দিতে হবে। কিসের অবজারভেশন দিতে হবে? এই যে রিয়েকশনগুলো হবে, রিয়েকশনগুলোর রেজাল্টের অবজারভেশন আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে। তাহলে দেখো আমরা একটু অ্যানালাইসিসটা করে নিই। এখানে আমাদের ব্রোমিন সলিউশন আছে, প্লাস হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা, আর পেয়ার 2তে আমাদের ব্রোমিন সলিউশন আছে, পাশাপাশি কি আছে আমাদের পটাশিয়াম আয়োডাইড আছে। আমরা যদি পিরিয়ডিক টেবিলটা দেখি তাহলে আমরা জানি যে হ্যালোজেন্সের যেই অর্ডার অফ রিয়েক্টিভিটি আছে সেখানে সবচেয়ে বেশি রিয়েক্টিভ হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, আর এরপর হচ্ছে আয়োডিন। তাহলে যেহেতু এখানে ক্লোরিন আছে, এই ব্রোমিনটা কিন্তু এই ক্লোরিনটাকে ডিসপ্লেস করতে পারবে না। তাহলে এই যে ফার্স্ট পেয়ার আছে এখানে কোনো রিয়েকশন আমাদের হবে না। আমাদের সেকেন্ড পেয়ারে কিন্তু ব্রোমিনটা আয়োডিনকে ডিসপ্লেস করতে পারবে, কারণ ব্রোমিন হচ্ছে আয়োডিন থেকে বেশি রিয়েক্টিভ। তাহলে এখানে কিন্তু আমাদের একটা রিয়েকশন হবে, আর এই রিয়েকশনে কি অবজারভেশন হবে সেগুলো কিন্তু আমাকে বলতে হবে। এই রিয়েকশনে কোনো অবজারভেশন হবে না যেহেতু, সেটা আমাকে বলতে হবে না, বাট এই রিয়েকশনটাতে একটা অবজারভেশন হবে, সেই অবজারভেশনটা আমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি। ইন পেয়ার 1 there would be no reaction as
bromine is less reactive than chlorine, so there would be no change in the solutions. In pair 2, এবার আমরা অবজারভেশনটা লিখব। পেয়ার 2তে কি অবজারভেশন হবে? পেয়ার 2তে আমাদের ব্রোমিনটা আয়োডিনকে রিপ্লেস করে দিবে, তাহলে পটাশিয়াম ব্রোমাইড ফর্ম করবে যেটার কালার হয় ব্রাউন। তাহলে আমাদের যে সলিউশনটা হবে সেটা হচ্ছে একটা ব্রাউন কালার সলিউশন হবে। দ্য সলিউশন উইল টার্ন ব্রাউন অ্যাজ bromine displaces iodine, therefore bromine is more reactive than iodine. So the reactivity of the halogens are chlorine more reactive than bromine and bromine more reactive than iodine. A student uses this apparatus to find the molar enthalpy change del H of combustion for the liquid fuel pentanol. তো দেখো এখানে সেটআপটা, এখানে পেন্টানল আমরা নিলাম। পেন্টানলটা যখন আমরা বার্ন করছি স্পিড বার্নারে, আর এটাকে আমরা কি করছি, একটা ওয়াটার হিট করছি কপার ক্যানে রেখে, দেন আমরা থার্মোমিটার দিয়ে এই রাইজিং টেম্পারেচারটা মেজার করছি। এটা আমরা কেন করছি? এনথালপি চেঞ্জ মেজার করার জন্য। দিস ইজ দ্য স্টুডেন্টস মেথড। স্টুডেন্টের মেথডটা চলো আমরা পড়ে ফেলি। ফাইন্ড the initial mass of the spirit burner and pentanol, add 100 cm³ of water to the copper can, record the initial temperature of the water, light the wick of the spirit burner to heat the water, start the water until the temperature rises by 35 degrees Celsius, extinguish the flame and immediately find the final mass of the spirit burner and pentanol. এই হচ্ছে আমাদের স্টেপসগুলো। তাহলে প্রথমত হচ্ছে আমরা পেন্টানল দিয়ে পেন্টানল আর যে স্পিরিট বার্নার এই দুইটার ম্যাচটা মেজার করে নিব। তারপর হচ্ছে আমরা এটাকে লাইট করব, আর এর আগে আমরা 100 cm³ অফ ওয়াটার অ্যাড করে নিব এখানে কপার ক্যানে। আমরা এটাকে হিট করব। যখনই টেম্পারেচারটা 35 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে তখনই আমরা স্পিরিট বার্নারটা অফ করব। অফ করার সাথে সাথে আমরা আবার নতুন করে ম্যাচটা নিয়ে নেব স্পিরিট বার্নার আর পেন্টানলের। তারপর আমরা চেঞ্জ ইন ম্যাচটা ক্যালকুলেট করে হচ্ছে পেন্টানল ইউজড কতটুকু হয়েছে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আমাদের কোশ্চেন যদি দেখি, স্টেট ওয়াই দ্য স্টুডেন্ট স্টার্স দ্য ওয়াটার। ওয়াটারটা কেন স্টার করা হয়? আমরা জানি ওয়াটারটা স্টার করতে হবে কেন, যে হিটটা আছে হিটটা ইভেনলি স্প্রেড করার জন্য, টু ডিস্ট্রিবিউট দ্য হিট ইভেনলি। সাজেস্ট ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য স্টুডেন্ট ইমিডিয়েটলি ফাইন্ডস দ্য ম্যাস অফ দ্য স্পিরিট বার্নার অ্যান্ড পেন্টানল। যখনই আমরা এটাকে অফ করে দিব এরপর কি করবো, আমরা তাড়াতাড়ি একদম খুব ইমিডিয়েট কেন আমরা পেন্টানল আর স্পিরিট বার্নার ম্যাচটা নিতে হবে আমাদের। কারণ আমরা যদি এটাকে রেখে দেই পেন্টানল কি করতে পারে, আরও পেন্টানল ইভাপোরেট করে চলে যেতে পারে। তখন আমাদের কি হবে, ম্যাসের যে রিডিংটা আছে, অ্যাকচুয়াল ইউজড আপ ম্যাসের যে রিডিংটা আছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, ইভাপোরেট হওয়ার আগেই আমরা নিয়ে ফেলবো। টু অ্যাভয়েড এনি পেন্টানল ফ্রম ইভাপোরেটিং। দ্য ডায়াগ্রাম শোজ দ্য ইনিশিয়াল টেম্পারেচার অফ দ্য ওয়াটার। কমপ্লিট দ্য টেবিল টু শো দ্য টেম্পারেচার রিডিংস। গিভ বোথ ভ্যালুস টু নিয়ারেস্ট 0.1 ডিগ্রি সেলসিয়াস। ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার। তাহলে দেখো এখানে কি শো করছে, এই রিডিংটার মধ্যে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার শো করছে। তাহলে ইনিশিয়াল টেম্পারেচার যদি এটা শো করে, এটা কত আমরা প্রথমে দেখে নিই। দেখো এটা 15, এটা হবে 16, 17, 18, 19, 20। এটা যদি 15 হয়, এটা যদি 16 হয়, প্রত্যেকটা স্টেপ হবে 0.2 করে, 15.2, 4, 6, 8, আর তাহলে এটা কত হবে 9। তাহলে আমাদের ইনিশিয়াল টেম্পারেচারটা হচ্ছে 15.9, আর ফাইনাল টেম্পারেচার কত হবে, এটার সাথে 35 অ্যাড করতে হবে আমাদের, কারণ বলেছে যে টেম্পারেচার চেঞ্জ 35.0। তাহলে এটা আসে 50.9, 15.9 এর সাথে 35 অ্যাড করলে। শো বাই ক্যালকুলেশন দ্যাট দ্য হিট এনার্জি কিউ সাপ্লাইড বাই দ্য পেন্টানল ইজ অ্যাপ্রক্সিমেটলি 15,000 জুলস। আমরা জানি কিউ বা হিট এনার্জি ইকুয়ালস টু MC del T। তাহলে আমাদের ওয়াটারের ম্যাস ছিল 100 গ্রামস ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে ওয়াটারের 4.2 জুলস পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, টাইমস আমাদের টেম্পারেচারটার চেঞ্জ হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এটা যদি খুব ফাস্ট ক্যালকুলেট করে ফেলি, 100 টাইমস 4.2 টাইমস 35, 14,700, যেটা কিনা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 15,000। দ্য টেবিল গিভস দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ম্যাস রিডিং। ইনিশিয়াল ম্যাস হচ্ছে 90.11, ফাইনাল ম্যাস হচ্ছে 89.75। ইউজ ইউর আনসার টু পার C1 অ্যান্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেবল to calculate the molar enthalpy change del H of combustion in kilojoule per mole for pentanol. তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা কতটুকু পেন্টানল ইউজ হয়েছে সেটা বের করে ফেলি। স্টেপ 1 হচ্ছে পেন্টানল ইউজ কতটুকু। পেন্টানল ইউজড হয়েছে ইনিশিয়ালি ছিল 90.11 মাইনাস ফাইনাল হয়েছে 89.75। তাহলে ইউজড হয়েছে 90.11 মাইনাস 89.75, 0.36 গ্রাম আমাদের
পেন্টানল ইউজ হয়েছে, আর পেন্টানলের এমআর কত 88। তাহলে স্টেপ 2তে আমরা নাম্বার অফ মোলস অফ পেন্টানল বের করে ফেলি। সেটা কত হবে, ম্যাস বাই এমআর, যেটা হচ্ছে 0.36 গ্রাম বাই 88। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি 0.36 বাই 88, তাহলে আমাদের ভ্যালুটা আসে 9/2200। আর এটাকে যদি আমরা ডেসিমেলে রাখি তাহলে কত হবে 0.0041। এটাকে অবশ্যই 0.0041 রাখতে হবে অ্যাটলিস্ট, কারণ যদি আমরা 0.004 নিয়ে ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু এখানে 1 সিগনিফিকেন্ট ফিগার আমরা নিচ্ছি, যেখানে সব ভ্যালু অ্যাটলিস্ট 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া আছে। তো বেটার হচ্ছে আমরা এটাকে হয়তো ফ্র্যাকশনে রেখে দিব অথবা মোর দেন 2 সিগনিফিকেন্ট ফিগার নিয়ে এখানে আমরা আনসারটা লিখব। তাহলে যদি আমরা ফ্র্যাকশন লিখে দেই 9/2200, 9/2200। এবার আমাদের কি করতে হবে, চেঞ্জ ইন মোলার এনথালপি বের করতে হবে। তাহলে চেঞ্জ ইন মোলার এনথালপি কত, চেঞ্জ ইন মোলার এনথালপি আমরা জানি টোটাল চেঞ্জ ইন হিট এনার্জি বাই নাম্বার অফ মোলস। তাহলে টোটাল চেঞ্জ ইন হিট এনার্জি ছিল আমাদের পার্ট আগের যে পার্টটা 14,700, সেখানে 14,700 ডিভাইড বাই এখানে নাম্বার অফ মোলস হচ্ছে 9/2200 বা 14700 টাইমস 2200/9। এটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি 14700 টাইমস 2200/9, আমাদের ভ্যালুটা আসে 359,359,3333। এখন এই আনসারটা আমাদের আসছে হচ্ছে জোল পার মোলে, কিন্তু আমাদেরকে আনসারটা দিতে বলেছে কিলোজোল পার মোলে। তাহলে এটাকে কিলোজোল করার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হবে। 359,3333কে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিই তাহলে 1 2 3 স্টেপস আগে আমাদের একটা পয়েন্ট চলে আসবে কিলোজোল পার মোল, অথবা এটাকে আমরা 3600 কিলোজোল পার মোলও লিখতে পারি, অথবা 3593 এটাও আমরা লিখতে পারি। যেহেতু সবগুলো ডাটা আমাদের অ্যাটলিস্ট 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া, আমাদের অ্যাটলিস্ট 2 সিগনিফিকেন্ট ফিগার আনসারটা করতে হবে। এখানে যদি আমরা আবার 400 লিখে দেই তখন কিন্তু আমরা মার্কসটা পাবো না। পার্ট ডিতে বলছে দ্য ফর্মুলা অফ পেন্টানল ইজ C5H11OH, রাইট এ কেমিক্যাল ইকুয়েশন ফর দি কমপ্লিট কম্বাসন অফ পেন্টানল। পেন্টানল হোক আর যে কোনো অ্যালকোহলই হোক, সেটার কমপ্লিট কম্বাসন হলে আমাদের কি হয়, অক্সিজেনের সাথে রিয়েক্ট করে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করে। এবার আমাদেরকে এটাকে জাস্ট ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হলে আমরা এখানে 15 অ্যাড করব, কার্বনের 10 অ্যাড করব, আর এখানে 12 অ্যাড করব। এখন কিন্তু আমাদের এখানে ব্যালেন্সটা হয়ে গেল। দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ডিফারেন্ট হাইড্রেটেড ফর্মস অফ সোডিয়াম সালফেট। আ কম্পাউন্ড হ্যাজ দ্য ফর্মুলা সোডিয়াম সালফেট, আর এখানে হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে 7 মোল। হাউ মেনি ডিফারেন্ট এলিমেন্টস আর দেয়ার ইন দ্য ফর্মুলা? আচ্ছা, এখানে এই ফর্মুলাটার মধ্যে কয়টা আলাদা এলিমেন্ট আছে আমরা ক্যালকুলেট করে দেখো। সোডিয়াম একটা, সালফার একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা, আর এই অক্সিজেনটাকে আমরা ধরবো না কারণ আমরা অক্সিজেন এলিমেন্ট একটা অলরেডি ধরেছি। তাহলে 1 2 3 4টা। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ফর্মুলা? এই ফর্মুলাটার মধ্যে টোটাল নাম্বার অফ অ্যাটমস কয়টা আছে দেখো, এখানে 2টা আছে। এই সালফার হচ্ছে একটা, অক্সিজেন আছে 4টা, আর এইখানে ওয়াটার আছে কয়টা, 7টা, আর প্রত্যেকটা ওয়াটারের মধ্যে কয়টা, 3টা করে আমাদের অ্যাটম আছে। তাহলে 3 × 7, এই টোটাল জায়গাটার মধ্যে আমাদের 21টা অ্যাটম আছে। তাহলে টোটাল অ্যাটম কয়টা, 21 + 4 25, আর 3 28। তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের ডি। Another hydrated form of sodium sulfate has the formula Na2SO4XH2O. A student uses this apparatus to find the value of X. এখানে আমাদের দেখো হাইড্রেটেড সোডিয়াম সালফেটটা নিয়েছে আর এটাকে হিট করছে, এরপর যে গ্যাসটা ফর্ম করছে, গ্যাসটা হচ্ছে একটা কন্ডেন্সার দিয়ে পাস করছে, এখানে কি হচ্ছে আমাদের ওয়াটার ফর্ম করছে। তাহলে চলো আমরা কোশ্চেনটাকে পড়ে ফেলি। দিস ইজ দ্য স্টুডেন্টস মেথড, ফাইন্ড দ্য ম্যাস অফ অ্যান এমটি টিউব। প্রথমে কি করছে, এমটি টিউবটার ম্যাস বের করছে। অ্যাড সলিড হাইড্রেটেড সোডিয়াম সালফেট to the tube, find the mass of the tube and hydrated sodium sulfate, heat the tube for several minutes, allow the tube to cool and find the mass of the tube and contents. তাহলে কি করছে দেখো, ইনিশিয়ালি হচ্ছে শুধু এই এমটি টিউবটার ম্যাস নিচ্ছে, এরপর কি করছে সোডিয়াম সালফেটটা দিয়ে, হাইড্রেটেড সোডিয়াম সালফেটটা দিয়ে সেটা সহ ম্যাস নিচ্ছে, এরপর কয়েক মিনিট ধরে এটাকে হিট করছে, এরপর কি করছে আবার পুরো জিনিসটার ম্যাসটা নিচ্ছে। ডিসক্রাইব হোয়াট দ্য স্টুডেন্ট শুড ডু নেক্সট টু মেক sure that all the water is removed from the hydrated sodium sulfate. সব ওয়াটার যে রিমুভ হয়ে গেছে এখান থেকে, এই হাইড্রেটেড সোডিয়াম সালফেট থেকে, এটা এনশিওর কীভাবে করবে, আর এটা করার জন্য পরবর্তীতে তাকে কি করতে হবে। তাহলে একবার যেহেতু করে এই প্রসিডিউরটা করে ম্যাচটা নিল, আমাদেরকে এই প্রসিডিউরটাকে আবার রিপিট করতে হবে, রিপিট করে আবার ম্যাচ নিতে হবে। এভাবে করে যতক্ষণ পর্যন্ত না একটা কনস্ট্যান্ট ম্যাচ আসতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের কন্টিনিউয়াসলি হিট করতে হবে।
তাহলে আমরা এটা লিখে ফেলে চলো হিট দ্য সোডিয়াম সালফেট এগেইন আনটিল দেয়ার ইজ নো ফার্দার চেঞ্জ ইন ম্যাস। পার্ট বিতে বলছে এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য আইস ইন দ্য বিকার। এই বিকারের মধ্যে আইসটার রোল কি? বিকারের মধ্যে আইস কি করছে? এই যে গ্যাসটা বা ওয়াটার ভ্যাপরটা আসতেছে এই ওয়াটার ভ্যাপরটাকে কুল করছে যাতে এই ওয়াটারটা ফর্ম করে। তাহলে চলো আমরা লিখে ফেলি ইট কুলস দ্য ওয়াটার ভ্যাপর টু টার্ন ইট টু ওয়াটার। ডিসক্রাইব হাউ দ্য স্টুডেন্ট কুড প্রুভ দ্যাট দ্য লিকুইড কালেক্টেড ইজ পিওর ওয়াটার। যেই ওয়াটারটা আছে এটা পিওর ওয়াটার, এটা কীভাবে প্রুভ করবে? এটা আমাদের একটা কমন কোশ্চেন। এখানে আমরা কি করব, একটা ফিজিক্যাল এক্সপেরিমেন্ট দিব, একটা ফিজিক্যাল টেস্ট দিতে পারি, যেটা হচ্ছে যেমন আমরা এটাকে বয়েল করব, বয়েল করলে যদি 100 ডিগ্রিতে বয়েল হয় তাহলে এটা ওয়াটার, অথবা ফ্রিজ করব, যদি 0 ডিগ্রিতে ফ্রিজ হয় তাহলে এটা ওয়াটার। বয়েল দ্য ওয়াটার, ইফ ইট বয়েলস at 100 degree Celsius it is pure water. The table gives the students' results: mass of empty tube in gram, mass of tube and hydrated sodium sulfate, mass of tube and sodium sulfate. Use the students' results to calculate the value of x. এখানে আমাদের এমটি টিউবটার ম্যাস দেওয়া আছে, ওয়াটার সহ মানে হাইড্রেটেড অবস্থায় দেওয়া আছে, আর হচ্ছে অ্যানহাইড্রাস অবস্থায় দেওয়া আছে বা ডিহাইড্রেটেড অবস্থায় আমাদের ম্যাস দেওয়া আছে। তাহলে কিন্তু এখানে আমরা সোডিয়াম সালফেটের ম্যাসও বের করে ফেলতে পারবো, আবার হাইড্রেটেড সোডিয়াম সালফেটের ম্যাসটাও বের করে ফেলতে পারবো। আর তাহলে তখন আমরা হাইড্রেটেড সোডিয়াম সালফেট থেকে সোডিয়াম সালফেটের ম্যাস সাবট্রাক্ট করলে আমরা ওয়াটারের ম্যাসটা পেয়ে যাব। তখন কিন্তু আমরা কম্পেয়ার করে মোলসগুলো কম্পেয়ার করে এক্সের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ স্টার্ট করি। প্রথমত ম্যাস অফ সোডিয়াম সালফেট হবে, এখানে আমরা কি করলাম, আমাদের শুধু এমটি টিউব আর সোডিয়াম সালফেটের যে ম্যাস ছিল ওইখান থেকে এমটি টিউবটার ম্যাসটা সাবট্রাক্ট করলাম, তাহলে আমরা কী পাবো, শুধু সোডিয়াম সালফেটটার ম্যাস পেয়ে যাব। তাহলে আমাদের সোডিয়াম সালফেটের ম্যাস আসে 19.38 মাইনাস 15.83, 3.55 গ্রামস। আর এটার তাহলে আমাদের মোল আসবে 3.55 ডিভাইড বাই সোডিয়াম সালফেটের এমআর হচ্ছে 142, 3.55 বাই 142, 0.025। এবার যদি আমরা ওয়াটারটা ক্যালকুলেট করি, ওয়াটারের ম্যাসটা হচ্ছে আমাদের এই টোটাল ওয়াটার সহ সোডিয়াম সালফেট মাইনাস শুধু সোডিয়াম সালফেট সহ যে টিউবটা, এটার ম্যাসটা মাইনাস করতে হবে। তাহলে 23.88 মাইনাস 19.38, যেটা ভ্যালু আসে আমাদের 23.88 মাইনাস 19.38, 4.5 গ্রামস। তাহলে আমাদের ওয়াটারের নাম্বার অফ মোলস আসবে 4.5 বাই ওয়াটারের এমআর হচ্ছে 18, 4.5 বাই 18, 0.25। তাহলে এটা হচ্ছে আমাদের 0.025 হচ্ছে আমাদের সোডিয়াম সালফেটের মূল নাম্বার, আর 0.25 হচ্ছে আমাদের ওয়াটারের মূল নাম্বার। তাহলে আমাদের এক্সের ভ্যালু হবে নাম্বার অফ মোলস অফ ওয়াটার ডিভাইড বাই নাম্বার অফ মোলস অফ সোডিয়াম সালফেট, 0.25 বাই 0.025 ইকুয়ালস টু আসে 10। তাহলে আমাদের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হবে 10 মোল। তাহলে আমাদের আনসারটা লিখে ফেলে চলো, এক্সের ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে না আনসার? কোশ্চেন 10 বলছে জিঙ্ক রিয়েক্টস উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড টু ফর্ম জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। দিস ইজ দি ইকুয়েশন ফর দ্য রিয়েকশন। জিঙ্ক, সলিড জিঙ্ক আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে, জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস ফর্ম করছে। ইন অ্যান এক্সপেরিমেন্ট 20 cm³ of hydrochloric acid containing 0.0036 moles are reacted with 1.3 gram of zinc granules at a temperature of 30 degrees Celsius. Show by calculation that zinc is in excess. এখানে আমাদের 1.3 গ্রাম জিঙ্ক ইউজ করেছে আর টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। HCl ইউজ করেছে হচ্ছে 20 cm³, যেখানে টোটাল ছিল 0.0036 মোল, 0.0036 মোল। এখন আমাদেরকে ক্যালকুলেট করে শো করতে বলেছে জিঙ্কটা হচ্ছে এক্সেস আছে। এখন 0.0036 মোল HCl-এর জন্য আমাদের এটার অর্ধেক পরিমাণ মোলের জিঙ্ক লাগবে। তাহলে আমাদের জিঙ্ক কতটুকু লাগবে? জিঙ্ক ইউনিট হবে 0.0036 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0.0018 মোল। এত মোল জিঙ্ক লাগবে। এবার যদি আমরা জিঙ্কের মোল নাম্বারটা বের করি আর যদি এটার চেয়ে বেশি আসে তাহলে আমরা বুঝবো জিঙ্কটা হচ্ছে এক্সেসে আছে। নাম্বার অফ মোলস অফ জিঙ্ক কত হবে? জিঙ্কের ম্যাস আছে 1.3 আর জিঙ্কের এমআর আমরা জানি, জিঙ্কের এমআর হচ্ছে 65। তাহলে আমাদের জিঙ্কের নাম্বার অফ মোলস কত আসে? 1.3 বাই 65 ইকুয়ালস টু 0.02। তাহলে আমাদের প্রয়োজন যেখানে 0.0018 সেখানে আমাদের 0.02 আছে, তাহলে আমাদের জিঙ্কই এক্সেস আছে। সো জিঙ্ক ইজ ইন এক্সেস। পার্ট 2তে বলছে the volume of hydrogen collected is measured at regular time intervals. Curve A shows the result of this experiment.
The experiment is repeated using 1.3 gram of zinc powder instead of zinc granules. All other conditions are kept the same. On the grid, draw the curve you would expect to obtain. যেহেতু এখানে আমাদের আগের এক্সপেরিমেন্টের মতো সব কিছু ইউজ করা হয়েছে, শুধু জিঙ্ক পাউডার ইউজ করা হয়েছে জিঙ্ক গ্র্যানিউলসের জায়গায়, তাহলে আমরা জানি যে এখানে কী হয়েছে, সারফেস এরিয়াটা বেড়ে গেছে। আর সারফেস এরিয়া বেড়ে গেলে কী হবে, রেট অফ রিয়েকশনটা বেড়ে যাবে, কিন্তু অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কিন্তু আমাদের সেম থাকবে, অ্যামাউন্ট অফ প্রোডাক্টটা চেঞ্জ হবে না। তাহলে এই গ্রাফটা আঁকার সময় যেহেতু আমাদের সারফেস এরিয়া বেড়ে গেছে, আমরা রেট অফ রিয়েকশনটা ফাস্টার করে দিব, গ্রাফটা আরও স্টিপ হয়ে যাবে, কিন্তু আমাদের লেভেল অফ করবে হচ্ছে সেম লেভেলে গিয়ে। এই হচ্ছে আমাদের গ্রাফটা হবে। In the original experiment, 20 cm cube of hydrochloric acid containing 0.0036 mole were reacted with 1.3 gram zinc granules at a temperature of 30 degrees Celsius and curve A was obtained. তাহলে অরিজিনাল যে এক্সপেরিমেন্টটা ছিল, যেখানে 20 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করেছে, 0.0036 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যেখানে ছিল 1.3 গ্রাম জিঙ্কের সাথে, আর টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা পেয়েছি কার্ভ এটা। এটা হচ্ছে আমাদের অরিজিনাল। এখন আমাদের নতুন দুইটা এক্সপেরিমেন্ট করেছে, যেই নতুন দুইটা এক্সপেরিমেন্টে আমরা কার্ভ বি আর কার্ভ সিটা পেয়েছি। কোশ্চেনে কি বলছে দেখো, ইন ওয়ান অফ দিস এক্সপেরিমেন্টস দ্য স্টুডেন্ট রিপিটস দ্য অরিজিনাল মেথড বাট অ্যাট আ টেম্পারেচার অফ 20 ডিগ্রি সেলসিয়াস। এবার কি করেছে, সেম জিনিস করেছে কিন্তু টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস রেখেছে, অরিজিনাল ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এক্সপ্লেন ইন টার্মস অফ পার্টিকেল কলিশন থিওরি ওয়াই দি কার্ভ অবটেইনড কুড বি কার্ভ বি। আমাদেরকে এক্সপ্লেন করতে হবে 30 ডিগ্রির জায়গায় 20 ডিগ্রি ইউজ করাতে যে কার্ভটা হবে, সেই কার্ভটা কেন কার্ভ বি হবে, এটা আমাদের পার্টিকেল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে হবে। আর এখানে কিন্তু বেশ ভালো একটা মার্কস আছে, 4 মার্কস আছে, তো এখানে একটু আমাদের কেয়ারফুলি সবগুলো পয়েন্ট লিখতে হবে। এখানে একটা পয়েন্ট দেখো, যেহেতু আমাদের টেম্পারেচার কমে যাবে, তাতে কি হবে, কাইনেটিক এনার্জিটা কমে যাবে। কাইনেটিক এনার্জি কমে গেলে লেস ফ্রিকোয়েন্ট কলিশনস হবে, বা লেস ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কলিশনস পার সেকেন্ড হবে, যার কারণে কী হবে, রেট অফ ফ্রিকশনটা কমে যাবে। এর জন্য কার্ভ বির মতো হতে পারে, কিন্তু এর জন্য তো আবার কার্ভ সিও হতে পারে। কিন্তু কার্ভ সি না হয়ে কার্ভ বি কেন হবে, সেখানে আরেকটা পয়েন্ট মেনশন করতে হবে, যেহেতু আমাদের অরিজিনাল এক্সপেরিমেন্টের থেকে রিয়েক্টেন্ট কোনোটা চেঞ্জ করা হয় নাই, তাহলে আমাদের অ্যামাউন্ট অফ প্রোডাক্টও চেঞ্জ হবে না, কিন্তু কার্ভ সিতে অ্যামাউন্ট অফ প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য কার্ভ সি হবে না, আমাদের কার্ভ বি হবে। তাহলে এই টোটাল 4টা পয়েন্ট আমাদের এখানে মেনশন করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, চলো। ডিক্রিজিং দ্য টেম্পারেচার ডিক্রিজেস the kinetic energy of the particles, so there are fewer successful collisions per second, so the rate of reaction is slow, and curve B is less steep than curve A. Also, the amount of reactant were not changed, so the curve needs to level off at the same level, unlike C. বাস এখানে কিন্তু আমাদের সবগুলো পয়েন্টসই চলে এসেছে, আমরা এখানে টোটাল 4 মার্কসই পেয়ে যাব। In the other experiment, the student repeats the original method but uses 20 cm cube of hydrochloric acid containing 0.0018 mole. Explain why curve C shows the result the student obtained. কার্ভ সিতে দেখো কি হচ্ছে, কার্ভ সিতে কিন্তু টোটাল যে প্রোডাক্টটা সেটা প্রায় অর্ধেক হয়ে গেছে কার্ভ এ বা বির থেকে। তো যেহেতু আমাদের এখানে কনসেন্ট্রেশন হাফ ইউজ করা হয়েছে, সেম ভলিউমে আমাদের টোটাল যে প্রোডাক্ট আছে সেটাও কিন্তু হাফ হয়ে যাবে। অ্যাজ দ্য কনসেন্ট্রেশন ইজ হাফড, সো হাফ অফ দ্য অরিজিনাল গ্যাস উইল বি প্রডিউসড। ক্যাটালিস্ট ক্যান বি ইউজ টু স্পিড আপ রিয়াকশনস অ্যান্ড ডিসক্রাইব হাউ আ ক্যাটালিস্ট ওয়ার্কস। তো এটাও একটা কমন ডেফিনেশন আমরা জানি, ক্যাটালিস্ট ওয়ার্কস বাই প্রোভাইডিং অ্যান অল্টারনেটিভ রাউট উইথ আ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। এখানে কেউ তোমরা এটা লিখে ফেলবে না যে ক্যাটালিস্ট হচ্ছে সিম্পলি লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। এটা অ্যাক্টিভেশন এনার্জি লো করে, কিন্তু অরিজিনাল যেই পাথ আছে সেটাও কিন্তু থাকে, মানে হায়ার অ্যাক্টিভেশন এনার্জি দিয়েও কিন্তু রিয়েকশনটা করা যায়। সো ইট প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ রাউট উইথ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। এইটুকু লিখলেই কিন্তু এখানে আমরা 2 মার্কসটা পেয়ে যাব। আমাদের এই ভিডিওসগুলোর যে পিডিএফসগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ক্রিস্পি সায়েন্সের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা পেয়ে যাবা। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমরা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো।